আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মালয়েশিয়ায় ফের উন্মুক্ত হল বাংলাদেশের শ্রমবাজার। বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হল মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী কয়েক বছরের মধ্যে দেশটিতে বাংলাদেশ থেকে 12 লক্ষ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে প্রায় 50,000 শ্রমিক নেবে বিনা খরচে। এছাড়াও বিগত সময়ে ভিসা হওয়ার পর আটকে থাকা 17,000 শ্রমিককে পর্যায়ক্রমে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে মালয়েশিয়া। প্রথমে জানাবো, রাতভর নৃশংস হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। গাজায় মধ্যরাতে 12টি ইসরায়েলি বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই দক্ষিণ শহর খান ইউনুসের বাসিন্দা। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, রাতভর ইসরায়েলি বিমান হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 103 জনে। এরপর জানাবো, সামরিক উত্তেজনা, পাকিস্তানের চমকপ্রদ সাফল্যের ভূয়সী প্রশংসা, আজারবাইজানের তীব্র আপত্তি ভারতের। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় আজারবাইজানের দৃঢ় সমর্থনের জন্য দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে ভারতে অ্যাপলের কারখানা তৈরিতে বিরোধিতা ট্রাম্পের। চীনের উপর যুক্তরাষ্ট্রের সরকারের উচ্চ শুল্ক আরোপ এবং বেইজিং থেকে নির্ভরশীলতা কমাতে ভারতে আরও কারখানা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে আইফোন ও ম্যাকবুক নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে জানাবো, অভিনেতা মিশাকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দাবি করা হয় অভিনেতা মিশা সওদাগর মবের শিকার হয়েছেন। তাকে রাস্তায় মারধর করেছে একদল উৎসুক জনতা। এরপর তার হাসপাতালে বিছানায় শুয়ে থাকার একটি ছবিও ছড়িয়ে পড়ে, যা দেখে ভক্তরা চিন্তায় পড়ে যান। অনেকেই মনে করেন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা। তবে না, মিশাকে মারধরের ভিডিওটি সত্য নয়। তার নাম করে ভুয়া একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় ফের উন্মুক্ত হল বাংলাদেশের শ্রমবাজার। বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত করা হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ থেকে 12 লক্ষ শ্রমিক নেবে মালয়েশিয়া। আশা করছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে প্রায় 50,000 শ্রমিক নেবে বিনা খরচে। এছাড়াও বিগত সময় ভিসা হওয়ার পরে আটকে থাকা 17,000 শ্রমিককে পর্যায়ক্রমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায় অনুষ্ঠিত দুই দেশের যৌথ সভায় বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এজন্য বাংলাদেশকে কয়েকটি শর্তের কথা জানিয়েছে মালয়েশিয়ার মধ্যে রয়েছে অভিবাসন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে রাখা ও শ্রমিকের স্বার্থ পুরোপুরি সংরক্ষণ করা। পাশাপাশি সবকিছুতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যৌথ সভায় বাংলাদেশের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মালয়েশিয়া সরকারের পক্ষে অংশ নেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিমচি কেওয়া। সবাই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তামিম আহসান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাইকমিশনের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকের বিষয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মালয়েশিয়া আগামী কয়েক মাসের মধ্যে 1.5 লক্ষ শ্রমিক নেবে। এতে বাংলাদেশের শ্রমিকদের অগ্রাধিকার দেবে বলে আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে। 17,000 শ্রমিকের বিষয়ে উপদেষ্টা আরও বলেছেন, এরা গত সরকারের সময়ে আটকে পড়েছিল। তাদের বিষয়ে বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে 7,926 জন খুব অল্প সময়ের মধ্যে মালয়েশিয়ায় তাদের নিয়ে যাওয়া হবে।
রাতভর নৃশংস হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় মধ্যরাতে 12টি ইসরায়েলি বিমান হামলায় শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই দক্ষিণে শহর খান ইউনুসের বাসিন্দা। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে বুধবার 14 মে রাতভর ইসরায়েলি বিমান হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 103 জন। এর আগে হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বিবিসিকে জানিয়েছেন বৃহস্পতিবার 15 মে স্থানীয় সময় দুপুর 2টার দিকে খান ইউনুস থেকে 56 জন, উত্তর গাজার বেইত লাহিয়া থেকে 4 জন এবং মধ্য গাজার দেইর আল বালা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল। এদিকে গাজার দক্ষিণ অঞ্চলে হামলা চালানোর পাশাপাশি উত্তরে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইতিমধ্যেই আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া গাজা সিটির বাসিন্দাদের ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তীব্র হামলা শুরু হওয়ার আগেই নিজেদের নিরাপত্তার জন্য চলে যেতে বলা হয়েছে। বিশেষভাবে ইসলামিক বিশ্ববিদ্যালয় আল শিফা হাসপাতাল এবং এর 3টি প্রাক্তন স্কুল খালি করার কথা বলেছে ইসরায়েল এবং তারা অভিযোগ করেছে ভবনগুলো হামাস তাদের কার্যক্রমের জন্য ব্যবহার করে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এবং সাহায্য সংস্থাগুলো বলছে সেখানে হাজার হাজার বেসামরিক লোক আশ্রয় নিয়েছে এবং এই এলাকাগুলো থেকে তাদের সরিয়ে নিতে সময় লাগবে। হঠাৎ করে এখানে হামলা চালালে সেখানে সাধারণ মানুষের মৃত্যু ঝুঁকি আরও বেড়ে যাবে। সেখানে কোনো হামাসের যোদ্ধারা নেই, সুতরাং ইসরায়েল সেখানে যদি হামলা চালায় সেটা তাদের বোকামি ছাড়ার কিছুই নয়, শুধুমাত্র নিরীহ মানুষদের হত্যার উদ্দেশ্যে এই হামলা বলে মনে করছে অনেকেই। সামরিক উত্তেজনা পাকিস্তানে চমকপ্রদ সাফল্যের ভূয়সী প্রশংসা আজারবাইজানের, তীব্র আপত্তি ভারতের। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় আজারবাইজানের দৃঢ় সমর্থনের জন্য দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৃহস্পতিবার 15 মে দুপুরে এক টেলিফোন বার্তায় এই ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সংকটকালে পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে থাকার জন্য প্রেসিডেন্ট আলিয়েভকে গভীর কৃতজ্ঞতা জানান বলে প্রধানমন্ত্রী দপ্তরে এক বিবৃতিতে জানানো হয়েছে। তিনি প্রেসিডেন্ট আলিয়েভের এই অবিচল সমর্থনকে পাকিস্তানের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা এবং মমতার আরেকটি নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট আলিয়েভ প্রধানমন্ত্রী শেহবাজকে পাকিস্তানের চমকপ্রদ সাফল্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ইসলামাবাদ। প্রেসিডেন্ট ভারত পাকিস্তান যুদ্ধবিরতির সমঝোতাকে স্বাগত জানান এবং শান্তির জন্য পাকিস্তানের প্রচেষ্টারও প্রশংসা করেন খবরদার ডনের। এ সময় তিনি আর বলেন, নিশ্চিত করেন যে আজারবাইজান পাকিস্তানের সঙ্গে তার ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে সব ক্ষেত্রে জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজারবাইজানের ভ্রাতৃপ্রতিম জনগণকেও পাকিস্তানের প্রতি তাদের ব্যাপক সংহতির জন্য ধন্যবাদ জানান। এদিকে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে আজারবাইজানের পাকিস্তানপন্থী অবস্থানের বিরুদ্ধে কোনো বিবৃতি না দিলেও নয়াদিল্লির ভেতরে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজারবাইজান ও তুরস্কের পাকিস্তানপন্থী অবস্থানের পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া এসেছে। ভারতীয় শিল্পপতি হর্ষ গোয়েস্কা সামাজিক মাধ্যম তুরস্ক এবং আজারবাইজানের ভ্রমণ বর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করে বলেছেন যে গত বছর ভারতীয় পর্যটকরা দুই দেশে 4,000 কোটি রুপির বেশি ব্যয় করেছে। সুতরাং এই দুই দেশে এখন আমাদের যাওয়া উচিত হবে না। ভারতে অ্যাপলের কারখানা তৈরির বিরোধিতা ট্রাম্পের। চীনের উপর যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ শুল্ক আরোপ এবং বেইজিং থেকে নির্ভরশীলতা কমাতে ভারতে আরও কারখানা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে আইফোন এবং ম্যাকবুক নির্মাতা অ্যাপল। তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় একটি বাণিজ্যিক সম্মেলনে অ্যাপল সিইও টিম কুকের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমি আপনাকে সহায়তা করছি এবং আপনি $500 বিলিয়ন বিনিয়োগ করছেন, কিন্তু আমি শুনেছি আপনি ভারতে কারখানা তৈরি করেছেন। আমি চাই না ভারতে আপনি কারখানা বানান। তিনি আরও বলেন, যদি আপনি ভারতকে সহায়তা করতে চান ঠিক আছে, কিন্তু সেখানে আমাদের পণ্য বিক্রি করা খুবই কঠিন, কারণ তারা উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে। ট্রাম্প দাবি করেছে ভারত তাদের প্রস্তাব দিয়েছে মার্কিন পণ্যের উপর তারা সব ধরনের শুল্ক তুলে দেবে। তবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে যুক্তরাষ্ট্রকে ভারত এই ধরনের কোনো প্রস্তাব এখনো দেয়নি। ট্রাম্প বলেছেন, তারা আমাদের চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে কোনো শুল্ক থাকবে না। আমরা চীনে থাকা অ্যাপেলের কারখানাগুলোকে বহু
বহু বছর সহযোগিতা করেছি, কিন্তু আমরা চাই না আপনার ভারতে কারখানা, আপনারা ভারতে কারখানা তৈরি করুন। ভারত নিজের ভালো নিজে দেখবে। এদিকে অ্যাপলের সিইও টিম কুক সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রে যেসব আইফোন বিক্রি করা হবে সেগুলো বেশিরভাগই ভারতে উৎপাদিত হবে। বর্তমানে ভারতে অ্যাপলের 3টি কারখানা রয়েছে, যার 2টি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। এর মধ্যে একটি কারখানা পরিচালনা করে ফক্সকন, অপর 2টি কারখানা টাটা গ্রুপ। এই মুহূর্তে ভারতে আরও 2টি কারখানা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে অ্যাপল এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় আইফোন তৈরি করা হবে।